নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন সিংহ। বাংলার আকাশে একদিন উদিত হয়েছিল এক অগ্নিমুখর নক্ষত্র। নাম তার মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। ইতিহাস তাকে চেনে বাংলার শেষ স্বাধীন নবাব হিসেবে। কিন্তু বাঙালির হৃদয়ে তিনি এক অপরাজেয় প্রতিবাদ, এক অকাল বিলীন বীরত্বের প্রতীক। তার জীবন ছিল অল্প দিনের, অথচ সেই অল্প দিনের মধ্যেই তিনি হয়ে উঠেছিলেন এক যুগের নাম। জন্ম ও শৈশব ১৭৩৩ খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের রাজপ্রাসাদে জন্ম নেন সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন নবাব আলীবর্দী খাঁর প্রিয় দৌহিত্র। শৈশব থেকেই তার স্বভাব ছিল দুরন্ত, সাহসী ও স্বাধীন চেতা। রাজপ্রাসাদের বিলাসিতা তাকে অলস করেনি, বরং শিকার, অশ্বারোহণ ও সামরিক কৌশলে তিনি অল্প বয়সেই পারদর্শী হয়ে ওঠেন। আলীবর্দী খাঁ বুঝতে পেরেছিলেন এই কিশোরের চোখে আগুন আছে, আছে শাসকের দৃঢ়তা। তাই তিনি সিরাজকে শুধু স্নেহই দেননি, দিয়েছিলেন রাজনীতি ও যুদ্ধবিদ্যার কঠিন শিক্ষা। সিংহাসনে আরোহণ ১৭৫৬ খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁর মৃত্যুর পর মাত্র ২৩ বছর বয়সে বাংলার মসনদে বসেন সিরাজউদ্দৌলা। এই অল্প বয়সেই তাকে মোকাবিলা করতে হয় ষড়যন্ত্রে ভরা এক রাজসভা, লোভী আত্মীয় স্বজন এবং বিদেশি শক্তির নীল নকশা। তার শাসন শুরু হতেই তিনি বুঝে যান ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ব্যবসায়ী নেই, তারা শাসক হতে চায়। দুর্গ নির্মাণ, কর ফাঁকি এবং বাংলার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ সব মিলিয়ে ইংরেজরা নবাবের কর্তৃত্বকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছিল। ইংরেজদের বিরুদ্ধে কঠোর অবস্থান। সিরাজউদ্দৌলা ছিলেন আত্মসম্মান বোধে দৃঢ়। তিনি ইংরেজদের নির্দেশ দেন বিনা অনুমতিতে দুর্গ নির্মাণ বন্ধ করতে হবে, কর দিতে হবে এবং বাংলার রাজনীতিতে নাক গলানো চলবে না। কিন্তু ইংরেজরা তা অবজ্ঞা করে। এর ফলশ্রুতিতে সিরাজ আক্রমণ করেন কাশিমবাজার ও কলকাতা দুর্গ। কলকাতা দখলের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেন বাংলা কারোর উপনিবেশ নয়। ব্ল্যাক হোল বিতর্ক। কলকাতা দখলের পর এক ঘটনার কথা ইতিহাসে আলোচিত, সোকল্ড ব্ল্যাক হোল অফ কলকাতা। ইংরেজ লেখকদের মতে বহু ইংরেজ বন্দীকে একটি ছোট ঘরে আটকে রাখা হয়েছিল, যার ফলে অনেকের মৃত্যু ঘটে। কিন্তু আধুনিক ইতিহাসবিদরা মনে করেন এ ঘটনা অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সিরাজউদ্দৌলাকে নিষ্ঠুর প্রমাণ করাই ছিল এর উদ্দেশ্য। ষড়যন্ত্রের কালো জাল। সিরাজের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তিনি বিশ্বাস করতেন মানুষকে, আর এই বিশ্বাসই তাকে সর্বনাশের পথে ঠেলে দেয়। তার সেনাপতি মীর জাফর, ধনকুবের জগৎ শেঠ, রাজসভা সদস্য রায়দুর্লভ, এরা সবাই গোপনে হাত মিলিয়েছিল ইংরেজদের সঙ্গে। ইংরেজরা বুঝেছিল যুদ্ধ জেতার চেয়ে ষড়যন্ত্রে জেতা সহজ। পলাশীর যুদ্ধ ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩শে জুন বাংলার ইতিহাসে সবচেয়ে অভিশপ্ত দিন। পলাশীর প্রান্তরে মুখোমুখি হয় নবাবের সেনা ও ইংরেজ বাহিনী। সৈন্য সংখ্যা, হাতি, কামান সব দিক থেকে সিরাজ শক্তিশালী ছিলেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে তার সেনাপতিরা নীরব দর্শক হয়ে রইল। মীর জাফরের বিশ্বাসঘাতকতায় যুদ্ধের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই সিরাজ পরাজিত হন, কিন্তু তা ছিল অস্ত্রের কাছে নয়, বিশ্বাসঘাতকতার কাছে পরাজয়। পলায়ন ও গ্রেপ্তার। পরাজয়ের পর সিরাজউদ্দৌলা পালিয়ে যান মুর্শিদাবাদ থেকে। তার ইচ্ছে ছিল পাটনা গিয়ে নতুন করে শক্তি সঞ্চয় করবেন, কিন্তু ভাগ্য তাকে সে সুযোগ দেয়নি। তাকে ধরা হয়, বন্দী করা হয়, অপমান করা হয়। যে নবাব একজন বাংলার সিংহাসনে বসেছিলেন, আজ তিনি বিশ্বাসঘাতকদের হাতে অসহায় বন্দী। নির্মম মৃত্যু ১৭৫৭ খ্রিস্টাব্দের ২ জুলাই মাত্র ২৪ বছর বয়সে সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করা হয়। মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে তাকে বেয়োনেট দিয়ে বিদ্ধ করা হয়। তার মৃতদেহ নিঃশব্দে কবর দেওয়া হয়, কোনো রাজকীয় মর্যাদা ছাড়াই। ইতিহাসে সিরাজউদ্দৌলার স্থান। সিরাজউদ্দৌলা ছিলেন নিখুঁত শাসক নন, তিনি ছিলেন আবেগপ্রবণ, কখনো কখনো অদূরদর্শী, কিন্তু তিনি ছিলেন স্বাধীনতার পক্ষে অটল, বিদেশি শোষণের বিরুদ্ধে প্রথম প্রতিবাদী। তার পতনের মধ্য দিয়েই শুরু হয় বাংলায় ইংরেজ শাসনের অন্ধকার অধ্যায়। পলাশীর যুদ্ধ শুধু এক নবাবের পরাজয় নয়, এ ছিল বাংলার স্বাধীনতার সূর্যাস্ত। উপসংহার। আজও পলাশীর মাঠে বাতাস বইলে মনে হয় কোনো এক কোণে দাঁড়িয়ে আছেন তরুণ নবাব, চোখে আগুন, কণ্ঠে প্রতিবাদের ভাষা।
ইতিহাস তাকে হার মানানো নবাব বললেও বাংলার মাটি তাকে চেনে অমর শহীদ হিসেবে। নবাব সিরাজউদ্দৌলা, একটি নাম, একটি ইতিহাস,